এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এবং ক্লার্কশিপকে টার্গেট করে একটি ম্যাথ এবং জিআইএস এর নিয়ে এসেছি। এর আগে আমরা WBSSC গ্রুপ ডি এবং ক্লার্কশিপের উপর ম্যাথ এবং জিকে একাধিক সেট দেওয়া হয়েছে, যেগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন সেগুলো দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। এছাড়াও আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত বিভিন্ন ক্লাস রয়েছে আমাদের এই চ্যানেলের মধ্যে। তবে যে আজকে প্রথম কোশ্চেন আছে সেটি হলো নিউটনের আবিষ্কার এর জন্য কে নোবেল পুরস্কারে সম্মানিত হন। মধ্য কথা বলছে নিউটন কে আবিষ্কার করেছে। অপশনে রয়েছে জেমস চ্যাডউইক, অপশন বি জে থমসন, অপশন সি রাদারফোর্ড, অপশন ডি নিলস বোর। এর সঠিক উত্তর হবে অপশনে জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক নিউটনের খোঁজ করেছিলেন। জে থমসন খোঁজ করেছিলেন ইলেকট্রন, আর রাদারফোর্ড প্রোটন। পরমাণুর গঠন সংক্রান্ত ধারণা দিয়েছেন বিজ্ঞানী নিলস বোর। পরমাণুর ভিতরে আমাদের রয়েছে পরমাণুর তিন ধরনের কণিকা দেখতে পাওয়া যায়। প্রোটন আর নিউট্রন থাকে মাঝখানে, আর বাইরের কক্ষগুলিতে অবস্থান করে ইলেকট্রন। কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। আর টোটাল প্রোটন সংখ্যা প্লাস যদি নিউট্রন সংখ্যা আমরা যোগ করি তাই সেটাকে আমি বলি মাস নম্বর বা ভর সংখ্যা। এটা তোমরা মনে রাখবে। তাহলে একটা পরমাণুর মধ্যে কি কি রয়েছে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আর পরমাণুর কেন্দ্রের মধ্যে অবস্থান করে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন আউটসাইডে। আর কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। আর প্রোটন আর নিউট্রন সংখ্যাকে নিয়ে হয় ভর সংখ্যা। এখান থেকে জেনে রাখো আইসোটোপ কি পরীক্ষায় জিজ্ঞেস করে। আইসোটোপ কোনো একটা পরমাণুর মধ্যে মোট যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটাই হলো তার আইসোটোপ। আর যদি বলে আইসোটোন মানে কোনো একটা পরমাণুর মধ্যে মোট যতগুলো নিউট্রন থাকবে সেটাই হলো আইসোটোন। আইসোবার যদি জিজ্ঞেস করে, আইসোবার মানে দুটো পরমাণু থাকবে, যদি ভর সংখ্যা সমান হয় তখন তাকে বলবো একে অপরের দ্বারা আইসোবার। মাস নাম্বার। গুগল সার্চ ইঞ্জিন কত সালে চালু হয়? 1998 সালে গুগল সার্চ ইঞ্জিন চালু হয়। পৃথিবী কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? সবাই জানো পৃথিবীর কেন্দ্রের মধ্যে পৃথিবীর কোনো আকর্ষণ রেখা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি মানে খুবই নগণ্য। অপশন ডি হবে সঠিক উত্তর। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে পৃথিবীর কোন অংশে মাধ্যাকর্ষণ শক্তির মান সবচেয়ে বেশি, কোথায় সবচেয়ে তুলনামূলক কম। মনে রাখবে মেরুতে যে রয়েছে পোল, যাকে আমরা বলি মেরুতে মাধ্যাকর্ষণ শক্তির মান সবচেয়ে বেশি। তাহলে আমরা ম্যাক্স মনে রাখো, ম্যাক্সিমা। তাহলে মিনিমাম কোথায়? যে নিরক্ষরেখা বা বিষুব রেখা রয়েছে সেখানে, বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান মিনিমাম। ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম কি? অপশন রয়েছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অপশন সি সোডিয়াম কার্বনেট, অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট, যার সংকেত হলো Na2CO3। তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেত। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করবে খাবার সোডা বা আমরা বলে থাকি ইংরেজি থেকে বেকিং সোডা। এর সংকেত হলো NaHCO3 এবং এর রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। বেকারি শিল্পে ব্যবহার করা হয় একে, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তীব্র একটা ক্ষার। আর সোডিয়াম ক্লোরাইড NaCl নামে যে খাদ্য লবণ রয়েছে তার সংকেত। কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? অপশন রয়েছে পরিবেশবিদ্যা, অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন সি আন্তর্জাতিক বোঝাপড়া, অপশন ডি সাহিত্য এবং সাংবাদিকতা, জার্নালিজম, সাহিত্য এবং সাংবাদিকতার উপর পুলিৎজার প্রাইজ দেওয়া হয়। তাহলে সাংবাদিকতা আর সাহিত্য দুটো কিন্তু ক্যাটাগরি। এই পুলিৎজার প্রাইজ দেওয়া শুরু হয় 1917 সালে। আমেরিকা থেকে এই পুরস্কার দেওয়া হয়। আর এই পুরস্কার দেওয়া হয় হলো জোসেফ পুলিৎজার নামে একজন ব্যক্তি ছিলেন, তার নামের অনুসারে এটা পুরস্কৃত করা হয়। তন্তুজ পশ্চিমবঙ্গের একটি সমবায় সমিতি যার নিচে এর কোনটির সাথে যুক্ত? তন্তুজ মানে তাঁতের সাথে যুক্ত। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। জৈন ধর্ম শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কি? এই চূড়ান্ত লক্ষ্য হলো মুক্তি। জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্কর থাকে, তাদের আমরা বলি ধর্মগুরু। জৈন ধর্মের প্রথম
তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর। নিচের কোন মহাদেশ হাজার ভাষার দেশ হিসেবে পরিচিত? অপশন বি, আফ্রিকাকে বলা হয় হাজার ভাষার দেশ। আফ্রিকার মধ্যে দীর্ঘতম নদী নীল নদ রয়েছে, নীল নদ, এবং সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। চলন্ত বাসে থাকা কোনো যাত্রী যদি চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি যদি হঠাৎ চলন্ত বাসে কোনো যাত্রী রয়েছে এবং বাসটি যদি হঠাৎ থামে তখন সামনের দিকে ঝুঁকে পড়ে, নিচের কোন সূত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করা যায়? তাহলে অপশন এ, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি বলে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখা বরাবর চলতে থাকবে। এই যে কনসেপ্ট, এটা দেওয়া হয়েছে নিউটনের প্রথম সূত্র থেকে। এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্যের ধারণা পাই। এখন প্রশ্ন হলো, জাড্য কি? কোনো একটা বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায়, এই যে প্রবণতা, এটাকে বলা হয় জাড্য। জাড্য দুই ধরনের হয়, একটা হলো স্থিতিজাড্য, একটা গতিজাড্য। স্থিতি আর গতি। গতি থাকার জন্য আমরা যে জাড্য লাভ করি সেটা গতিজাড্য, স্থিতি থাকার জন্য জাড্য লাভ করি সেটা স্থিতিজাড্য। তাহলে এখন প্রশ্ন বলছে, চলন্ত অবস্থায় থাকা কোন যাত্রী যদি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে, নিচের কোন সূত্র পরিলক্ষিত হয়? নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? পরীক্ষা যদি জিজ্ঞেস করে অ্যান্সার হবে জাড্য সম্পর্কে ধারণা পাই এবং বলের সংজ্ঞা পাই। বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি। বলের পরিমাপ, মেজারমেন্ট, পরিমাপ। এখান থেকেই আমরা সূত্র তৈরি হয়েছে, F ইকুয়াল টু m ইন্টু এ। বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগ সেদিকেই করে। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি বলের পরিমাপ সম্পর্কে। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানতে পারি ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া হলো তৃতীয় সূত্র। ক্রিয়া আর প্রতিক্রিয়া, এটা হলো তৃতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। তৃতীয় সূত্র। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? অপশন রয়েছে কলকাতা, দার্জিলিং। অপশন বি, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও কলকাতা, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। অপশন ডি হবে সঠিক উত্তর। কলকাতা হলো সবচেয়ে ছোট এবং সবচেয়ে বৃহত্তম হলো দক্ষিণ চব্বিশ পরগনা। ভারতের জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা কে ছিল? মানে ভারতের ন্যাশনাল ইনকাম রয়েছে, প্রথম একে সায়েন্টিফিক্যালি কে পরিমাপ করার চেষ্টা করেছিল? অপশন এ, প্রফেসর VK আরবি রাও হবে এর সঠিক উত্তর। আর যদি প্রথম 25টা কে ছিল, তখন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। আর সায়েন্টিফিক্যালি তোমাকে যদি বলে অ্যান্সার, তখন মনে রাখতে হবে প্রফেসর VK আরবি রাও। আর যে প্রথম গিয়ে পরিমাপ করে, তখন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ফার্স্ট মেজার ন্যাশনাল ইনকাম। তার বিখ্যাত বই দ্য ড্রেইন অফ ওয়েলথ। মিশর হবে না, এটা মিশ্র হবে। মিশ্র অর্থনীতি বলতে আমরা কি বুঝি? প্রাইভেট আর পাবলিক দুটো মিলেই হয় আমাদের মিশ্র। প্রাইভেট আর পাবলিক। আর পাবলিক, তার মানে অপশন বি। নিম্নলিখিত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার কাজ করে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা, রাতে কম দেখা। আমাদের চোখে দু ধরনের কোষ পরিলক্ষিত হয়, হলো রড কোষ আর হলো কোন কোষ। আমাদের চোখের মধ্যে কোন কোষ বেশি থাকে?
তুলনামূলকভাবে রড কোষের তুলনায়। আর এই জন্য আমরা দিনে ভালো দেখতে পারি, রাতে কম দেখি। আর পেঁচা যারা রয়েছে নিশাচর প্রাণী, তাদের চোখের মধ্যে রড কোষ বেশি দেখতে পাওয়া যায় এবং কোন কোষ তুলনামূলক কম থাকে, এই জন্য তারা নিশাচর প্রাণী রাতে ভালো দেখে। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটি হলো রাতকানা। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালস্যাফিরল। স্যাফিরল। ভিটামিন ডি হবে হার্ট রিলেটেড রোগ হয়, সেটি হলো বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া, হাড় উইক হয়ে যায়, ম্যালেসিয়া। ছোটদের ক্ষেত্রে সেটা দেখতে পাওয়া যায় রিকেট গেল। আর V9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। রমন ম্যাগসেসে পুরস্কার প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন? অপশন এতে আর কে লক্ষণ, অপশন বি বিনোবা ভাবে, অপশন সি জওয়াহরলাল নেহেরু, অপশন ডি মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর অপশন বি বিনোবা ভাবে ছিল রমন ম্যাগসেসে পুরস্কারের প্রথম ভারতীয় প্রাপক। 1957 সনে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া শুরু হয় এবং এই পুরস্কার প্রদান করা হয় ফিলিপাইন্স থেকে। আর বিনোবা ভাবে পেয়েছেন তার পরের বছর, সেটা মনে রাখবে 1958 সনে, তার সমাজসেবামূলক কাজের জন্য দেওয়া হয়, সোশ্যাল অ্যাক্টিভিটি। দক্ষিণতম হিমালয় নামে পরিচিত কোনটি? যাকে বলা হয় আউটার হিমালয়, শিবালিক হিমালয়, হিমাচল গাড়ওয়াল। এর সঠিক উত্তর শিবালিক। শিবালিককেই বলা হয় দক্ষিণা হিমালয় বা আউটার হিমালয়। আউটার হিমালয়। বিশ্বের কোন মহান ব্যক্তিত্ব ফুয়েরের নামে পরিচিত ছিলেন? অপশন এ অ্যাডলফ হিটলার, তিনি ছিলেন জার্মানির নাৎসি দলের প্রতিষ্ঠাতা। অ্যাডলফ হিটলার তিনি ফুয়েরের নামে পরিচিত ছিলেন এবং তার বিখ্যাত বই দ্য মেইন ক্যাম্প। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন হচ্ছে বিধানচন্দ্র রায়, অপশন বি প্রফুল্ল ঘোষ, অপশন সি সিদ্ধার্থ শঙ্কর রায়, অপশন ডি হরেকৃষ্ণ কুনার। এর সঠিক উত্তর অপশন বি প্রফুল্ল ঘোষ। উত্তরবঙ্গ কোচবিহার জেলায় কোন ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে? উত্তরবঙ্গে দেখতে পাওয়া যায় মেনলি সমভূমি প্রকৃতির, তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। উত্তরবঙ্গের যে কোচবিহার রয়েছে সেটি হলো তোরসার তীরে। এখানে পাট এবং তামাকের জন্য বিখ্যাত। পাট ও তামাক। কোচবিহার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। ভারতের কোন রাজ্য ভৌগোলিক ক্ষেত্রফল আয়তনে সর্বাধিক, যার আকার সবচেয়ে বেশি? সেটি হবে রাজস্থান। অপশন এ হবে এর সঠিক উত্তর। আর সবচেয়ে ছোট যদি বলে রাজ্য হিসাবে সবচেয়ে ছোট, সেটা হবে গোয়া। আর জনসংখ্যা সবচেয়ে বেশি পপুলেশন কোন রাজ্যের? সেটা হলো উত্তরপ্রদেশ। এবং জনসংখ্যা বেশি সবচেয়ে, এবং যদি জনসংখ্যা কম বলা হয় সেই ক্ষেত্রে হবে সিকিম। কম সবচেয়ে জনসংখ্যা রাজ্য হিসাবে। আর বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। এবার আমরা অঙ্ক করব, সেটি হলো P/Q/R ইকুয়াল টু 5:3:6। তাহলে P/Q/R/P এর অনুপাত কত? তাহলে P/Q/R, যাদের অনুপাত দেওয়া রয়েছে 5:3:6। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে P/Q/Q/R/P। তার মানে P/Q মানে 5/3 আমাকে নিতে হবে, Q/R তার মানে আমাকে 3/6 নিতে হবে, R/P R এর মান 6 আর P এর মান 5। এবার ফ্র্যাকশন ফর্মে রয়েছে, ফ্র্যাকশন ফর্মে আমরা অঙ্ক করি না, সিম্পল ফিগারে নিয়ে আসতে হবে। এর জন্য আমি কি করব, নিচে যে হরগুলো রয়েছে তাদের এলসিএম বের করতে হবে, তা দিয়ে গুণ করব প্রত্যেকটাকে। তাহলে 3, 6, 5 এর এলসিএম হবে 30। 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো। 3 × 10 = 30, 5 × 10 = 50, 5 × 6 = 30। 30 দিয়ে 6 কে কাটাকাটি গেলাম, 5 হলো। 5 দিয়ে 3 কে গুণ, 3 × 5 = 15। 30 আমাদের এলসিএম হয়েছিল, 5 × 6 = 30, 6 × 6 = 34। 5 × 6 = 30, কাটাকাটি করলে 6 দিয়ে গুণ। তাই 50:15:36 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ।
নেক্সট অঙ্ক, প্রতি কেজি 18 টাকা 5 কেজি গমের সাথে 2 কেজি অন্য ধরনের গম মেশালে মিশ্রণের দাম প্রতি কেজি 20 টাকা হয়, তবে দামি গমের দাম নির্ণয় করো। প্রতি কেজি 18 টাকায় 5 কেজি, টোটাল দাম হবে 590 টাকা গেল। তারপরে 2 কেজি অন্য ধরনের গম মেশালে হলো, সেই গমের দাম আমরা জানি না, তাহলে সেটা দাম ধরলাম x টাকা, তাহলে দাম টোটাল হবে 2x টাকা। এখন মিশ্রণের ওভারঅল দাম কত, এখন মিশ্রণের দাম আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ইনিশিয়াল ছিল প্রথম কেজি 5 কেজি আর দ্বিতীয় কেজি 2 কেজি, টোটাল কেজিতে কত হলো 5 2 7 কেজি। এখন আমাদের সেই এখন মিশ্রণের দাম দেওয়া রয়েছে 20 টাকা, মানে 1 কেজি মিশ্রণের দাম 20 টাকা, তাহলে 7 কেজির দাম হবে কত, 7 গুণন 20, 90 প্লাস 2x, 7 দোকানে 140, 90 140 90 গেলে 50, 2x ইকুয়াল টু 50, x এর মান আমরা পাবো 25, অপশন বি। তাহলে ছিল 18 কেজির দাম 18 টাকা 5 কেজি, 1 কেজির দাম 18 টাকা, 5 কেজির দাম 590 টাকা। সেকেন্ড প্রকার ছিল সাথে 2 কেজি মেশানো হয়েছে, দাম দেওয়া নেই, আমি x ধরলাম, একটু টোটাল দাম আর ওভারঅল দাম, ওভারঅল কেজি হলো 5 2 আমাদের 7 কেজি, ওভারঅল কেজি, আর 1 কেজি দাম 20 টাকা, ওভারঅলের দাম 7 × 20। 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে কোন রাশি বিনিয়োগ করা হলে তার পরিমাণ নিজের 4 গুণ হয়, তবে কত বছরে ওই রাশি 16 গুণ হবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, আর এরকম গুণ গুণ দেওয়া থাকে, মনে করো কোনো একটা অ্যামাউন্ট ছিল প্রিন্সিপাল, সেটা 3 বছরে তার 4 গুণের পরিণত হলো, আবার সেই অ্যামাউন্টটাই কত বছরে 16 গুণে পরিণত হবে, এই হলো অঙ্ক। কিন্তু কি, কম্পাউন্ড ইন্টারেস্টের সাহায্যে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এই জন্য ডাইরেক্ট ফর্মুলা তোমরা মনে রাখবে, সেটা হলো x⁴1/n1 y⁴1/n2। তাহলে 3 বছরের 4 গুণ, গুণটা লিখবো নিচে, মানে x এর জায়গায় বসবে 4, কয় বছর 3 বছর 1/3, 16 গুণ y এর জায়গায় 16 1/n2। তাহলে দেখো 4⁴1/3, 16 কে লিখতে হবে 4, এই জায়গায় 4 রয়েছে এর বেস আকারে, তাহলে কি লেখা যায় 16 কে 4 স্কয়ার ইনটু 1/n2। দেখো বেস বেস আউট হয়ে গেল মনে মনে, 1/3 ইকুয়াল টু 2/n2। তাহলে n2 এর মান আমরা বের করব এখান থেকে 3 দোকানে 6। √6 √8 √21 চতুর্থ সমানুপাতিক মান কত হবে। চতুর্থ সমানুপাতিক বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় পদ বাই প্রথম পদ। তাই দ্বিতীয় পদ মানে 2 নম্বর পদ, সেটা হলো √8, তৃতীয় পদ মানে √21 এবং প্রথম পদের মান √6। একে তোমাকে সিম্পলিফিকেশন করতে হবে। 8 কে যদি আমরা ভাঙাই 4 গুণন 2, 4 এর বর্গমূল 2, তাহলে 2√2। 21 কে লিখলে পরে আমরা লিখতে পারবো √3 × √7, আর √6 কে আমরা লিখতে পারি গুণ চিহ্ন √3 × √2, তাহলে √2 √2 কাটা, √3 √3 কাটা, তাহলে পড়ে থাকবে আমাদের 2 আর পাশে √7। জল ও ওয়াইনের অনুপাত 60 টাকা প্রতি লিটার দরে ওয়াইনের সাথে জল মেশানো উচিত, যাতে করে নতুন মিশ্রণে 40 টাকা প্রতি দাম হয়। কি অনুপাতে জল মেশানো হবে প্রতিটা দরের সাথে ওয়াইনের সাথে, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে জল ও ওয়াইনের অনুপাতে 60 টাকা, মানে ওভারঅল দাম। জল এবং ওয়াইনের অনুপাতে 60 টাকা প্রতিটা দরের ওয়াইনের সাথে, তাহলে ওয়াইন আর জলের মধ্যে অ্যালিগেশন করতে হবে। তাহলে ওয়াইনের কি ছিল দাম 60 টাকা পার লিটার ওয়াইন, তাহলে 60 টাকা পার লিটার, এটা ওয়াইন, হ্যাঁ, আর এটা হলো ওয়াটার। ওয়াটার তো ফ্রিতেই পাওয়া যায় 0 টাকা। আর ওভারঅল দাম কত নতুন মিশ্রণে 40 টাকা পার লিটার, তাহলে মাঝখানে বসবে 40 এর। তাহলে এবার অ্যালিগেশন ইউজ করো, 60 থেকে 40 গেলে 20, এটা হবে 40, তাহলে 2:1। তাহলে আমাদের ওয়াটারটা আগে বলেছে কত মেনে হবে, তাহলে 1:2 হবে সঠিক উত্তর, ওয়াটার ইস 2। পরেরটা বলছে এত এর বর্গমূল কত, বর্গমূল মানে আমাকে রুট দিতে হবে, তারপরে 10 প্লাস √25 ইন্টু 12 মাইনাস √49, 10 √25 এর বর্গমূল 5, 10 আর 5 15, 12 আর √49 এর বর্গমূল 7, তাহলে আলটিমেটলি আমি পাবো 15 ইন্টু 12 থেকে 7 গেলে হয় 5। তাহলে এই 15টাকে আমি লিখতে পারি 5 × 3 × 5, এই দুটো 5 এর জন্য একটা 5 আমাদের বেরোবে, তাহলে 5 আর √3 পড়ে থাকবে, তার মানে অপশন সি। একটি সংখ্যার 41%, সেই সংখ্যা 30% পার্থক্য অনুসারে সেই সংখ্যার এত পার্সেন্টের মান কত। পার্থক্য মানে ডিফারেন্স, নাম্বারটা মানে 100, এত পার্সেন্টের কত 44 41, আরেকটা ভাগ কত 33, এই দুটোর মধ্যে পার্থক্য কত সেটাই দেওয়া রয়েছে 960।
তাহলে পার্থক্য মানে থেকে বিয়োগ, তাহলে 31 থেকে আমি 33 বিয়োগ করলে কত হবে 8। এই 8% ভ্যালুই হলো 960। তাহলে 1% ভ্যালু আমরা বের করব, 8 দিয়ে ভাগ করতে হবে, 8 × 20। আমার 100টার দরকার, তাহলে 100 ভ্যালু কত, তাহলে হবে 1200। কিন্তু আমাকে বলছে যে এই যে সংখ্যাটা যদি বের করতে বলতো অ্যান্সার হতো 1200, কিন্তু বলছে সেই সংখ্যাটা 33.33%। আর 33.33%কে যদি আমরা ফ্র্যাকশনে লিখি তাহলে আমরা পাবো 1/3। যেমন 10% এর ফ্র্যাকশন হলো 1/10, 20% এর ফ্র্যাকশন হলো 20/100 মানে 1/5। এইভাবে সেরকম ভাবে যদি আমরা 33.33% ভগ্নাংশে বানাই সেটা হবে 1/3। তাহলে বলছে এই যে 1200 তার 33.3% কত, মানে 1200 1/3 কত হবে, তাই আমাকে নির্ণয় করতে বলেছে। 12 সরি একটা শূন্য বেশি হবে, তাহলে 120 তো ছিল আর দুটো শূন্য অ্যাড হবে। বারোশোর এখন আমাকে 12,000 সরি এর বের করতে হবে 1/3। 4 1 2 3। আলুর মূল্য 20% কমে যাওয়ার কারণে কেউ 240 টাকা বিনিয়োগ করে আরো 3 কেজি আলু কিনতে পারে, প্রতি কেজি আলুর প্রকৃত মূল্য কত ছিল তা নির্ণয় করতে হবে। তাহলে 20% এর ফ্র্যাকশন বের তোমরা আগে বুঝলে, 20/100 তার মানে 1/5। তার মানে ইনিশিয়াল প্রাইস, প্রথমে যদি প্রাইস, ইনিশিয়াল প্রাইস আর নিউ প্রাইস, তাহলে প্রথমে প্রাইস থাকলে কত 5, সেটা কমেছে উপরেরটা মানে কমা, উপর লক্ষ্যে সেটা কমলো, কত কমলো 1 কমলো, 5 থেকে 1 কমে সেটা হলো 4। এটা আমাদের দেওয়া রয়েছে আলুর মূল্য, এটা প্রাইসের রেশিও আমি বলতে পারি, প্রাইসের রেশিও। প্রাইসের সাথে কোয়ান্টিটির সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক, দাম যদি বেশি তুমি কম কিনবে, দাম কমলে বেশি কিনবে, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে, কোয়ান্টিটি তার উল্টোটা হবে, তাহলে 4:5 হবে কোয়ান্টিটি রেশিও। এন্ড কত কেজি আলু তিনি কিনতে পারবে, আরো 3 কেজি আলু বেশি, তার মানে এই যে গ্যাপ 4 কোয়ান্টিটি, কোয়ান্টিটি এই যে কোয়ান্টিটি কত বাড়লো 4 থেকে 5 1 বলে, এই যে 1 বাড়লো অনুপাত হিসাবে তার ভ্যালু হলো 3 কেজি। আমাকে বের করতে প্রকৃত মূল্য কত, প্রকৃত মানে এই যে প্রথমটার কন্ডিশন নিতে হবে, প্রথমে 1 এর ভ্যালু হলো 3 কেজি, কত কেজি ছিল সেটা বের করে নিই, তাহলে 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 4 এর ভ্যালু হবে 3 × 4 = 12 কেজি। এই 12 কেজি পাওয়া যায় 240 টাকায়, তাহলে পার কেজির প্রকৃত মূল্য কত, এটা অরিজিনাল কেজি, এই 12 কেজির প্রকৃত মূল্য এখন 240 টাকা, এটা কেজি। তাহলে 1 কেজির দাম কত, তাহলে ভাগ করতে হবে 240/12, তাহলে অ্যান্সার হবে আমাদের 20 টাকা পার কেজি। দুটি সহমৌলিক সংখ্যার গসাগু কত, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1। যদি কোনো বহুভুজের বহিস্থ কোণ 45 ডিগ্রি হয় তাহলে বহুভুজের কর্ণ সংখ্যা কত। বহুভুজের কর্ণ সংখ্যা বের করতে গেলে সেই বহুভুজের বাহু সংখ্যা জানা দরকার, এই জন্য আমরা বাহু সংখ্যাটাকে বের করব। তাহলে কোন একটা বহুভুজ যদি বহিস্থ কোণের মান দেওয়া থাকে তাহলে বাহু সংখ্যা বের করার ফর্মুলা হলো n = 360 ডিগ্রি বাই থিটা। থিটা মানে প্রতিটি বহিস্থ কোণের মান। তাহলে কোনো একটা বহুভুজে যদি প্রতিটি বহিস্থ কোণের মান জানি তাহলে বাহু সংখ্যা বের করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই প্রতিটি বহিস্থ কোণের মান, যাকে আমি থিটা হিসেবে ডিনোট করলাম। একই রকম ভাবে যদি কোনো একটা বহুভুজের বাহু সংখ্যা দেওয়া থাকে তার বহিস্থ কোণের মান বের করতে বলে তাহলে আমাদের ফর্মুলা কি হবে 360 থিটা = 360 ডিগ্রি বাই থিটা। তাহলে আমাদের কাজ কি, বাহু বের করা। তাহলে প্রথম কন্ডিশনটা ইউজ করব, আমি এখান থেকে বাহু সংখ্যা আগে বের করব। কেন, কর্ণের সংখ্যা বের করতে গেলে বাহু সংখ্যার প্রয়োজন, সেই কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা হলো n × n-3 ডিভাইডেড বাই 2। এটা হলো বহুভুজের কর্ণ সংখ্যা বের করার ফর্মুলা, তোমরা মুখস্থ করে নেবে। তাহলে দেখি আগে n এর মানটা কত আগে বের করব, তাহলে n = 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা, থিটার মান 45 ডিগ্রি। এবার কাটাকাটি করো 9 দিয়ে, 40, 5 9 45, 5 × 8 = 40, তাহলে n এর মান আমরা পেলাম। তাহলে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারতো সেই বহুভুজের বাহু সংখ্যা কত, অ্যান্সার 8, কিন্তু কর্ণ সংখ্যা বের করতে বলছে, তাই ফর্মুলা এখন n × n-3/2, 8 ইন্টু 8 থেকে 3 গেলে 5, নিচে 2, কাটাকাটি করে দাও, 4 × 5 = 20। এটাই হলো সেই বহুভুজের কর্ণ সংখ্যা।
যে সংখ্যাকে 24, 40, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 13, 29 এবং 37 ভাগশেষ হয়, সেই সংখ্যার অঙ্কের সমষ্টি কত? মানে কি ভাগ করা হলো 24 দিয়ে কোনো একটা সংখ্যাকে, সেটা আমরা জানি না, সেই সংখ্যাকে যদি 24, 40 এবং 48 দিয়ে ভাগ করা হয়, যথাক্রমে সেখানে ভাগশেষ রূপে আমাদের বের হয় 13, 29 এবং 37। তবে সেই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি কি কত ছিল তা বের করতে হবে। তাই সংখ্যাটা মনে করো 2, 4, 6 আসলো, তাহলে এর অঙ্কগুলোর সমষ্টি 4, 2, 6, 12, এটা আমাকে নির্ণয় করতে বলছি। তার মানে সংখ্যাগুলোর অঙ্ক সমষ্টি বের করতে হলে সংখ্যাটা বের করা দরকার, তাহলে মধ্যে কথা আমাকে সংখ্যাটা বের করতে হবে। তাহলে পরীক্ষায় সংখ্যাও বের করা জিজ্ঞেস করতে পারে বা অঙ্কের সমষ্টি বের করতে, তাহলে মধ্যকার সংখ্যা বের করলে আমাদের সব কাজ হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেয়, তাহলে এত দিয়ে ভাগ করা হলো, রিমাইন্ডার কত 13, 29, 37, ডিফারেন্সটাকে নিয়ে নেবে, দেখবে সেম হয় কিনা। দেখো 4 থেকে 3 1, 18 থেকে 9 বিয়োগ করলে 18 থেকে 9 48, তো 13, 40 লিখতে ভুলে গেছে, 40 হবে, 11, এটা বিয়োগ করো 11, প্রত্যেকটা ডিফারেন্স সেম। এর জন্য আমি কি করব, 24, 40 আর 48 এই তিনটার আগে এলসিএম নিয়ে নেব, মানে লসাগু বের করব। তাহলে 24, 40, 48, তাহলে এই যে লসাগু করি 240 অ্যান্সার আসবে, দেখা যাক। 4 দিয়ে দাও, 4 6 24, 4 2 40, 4 12 48। যদি এখন আমরা 2 দিয়ে দেই, 3 দোকানে 6, 2 দিয়ে দিলে 5, 6, 3 দিয়ে দিলে হবে আমাকে 3 অক্ষে 3, আর 5 তো যাবে না, 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 8 24, 24 ইন্টু 10 গুণ করলে হবে আমাদের 240। এটাই হলো আমাদের এলসিএম। তাহলে সংখ্যাটা কত যদি বলতো আমাদের, সেটাকে নাম্বারটা আগে বের করে নিই, তারপরে সাম বের করবো। 240 দেখো এটাতে ভাগ করে বিয়োগ করে বেরিয়েছিল, তার মানে 240 থেকে আমাকে কি করতে হবে, 11 আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে অ্যান্সার আবার 10 থেকে 1 বিয়োগ করলে 9, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটা 2, তার মানে সংখ্যাটা কত, সেটা হলো 229। এখন সেই সংখ্যার ডিজিট গুলোর সাম আমাকে বের করতে হবে, 2 2 4 আর 9 13, এটাই হলো অ্যান্সার, অপশন ডি। নিম্নে প্রদত্ত কোন ভগ্নাংশের সাথে 5/8 যোগ করলে ফলস্বরূপ 1 হবে? জানি না ভগ্নাংশটা, আমি ধরলাম x, তার সাথে বলছে 5/8 যোগ করা হলো, অ্যান্সার হবে 1। তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে 1 এর থেকে 5/8 বিয়োগ যাবে, তার মানে 3/8। 3/8 অপশনে নেই, একটু ভালো করে লক্ষ্য করো, একে যদি 2 দিয়ে গুণ করা হয়, 3 দোকানে 6, 8 দোকানে 16 মিলে যাচ্ছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। এখন এখান থেকে বের করতে বলছে আরোহী ক্রমে সাজা, মানে ছোট থেকে বড় হিসেবে আমাকে সাজাতে হবে। তাহলে দেওয়া রয়েছে প্রথম ভগ্নাংশ ফ্র্যাকশনটা, সেটা হলো 7/13, দ্বিতীয়টা দেওয়া রয়েছে 2/3, তৃতীয়টা হলো 4/11, চতুর্থটা 5/9। এগুলো করার অনেকগুলো নিয়ম রয়েছে, তাহলে আমি করছি এটা ডিফারেন্স মেথডে। যখন দেখবে প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তার মানে লব ছোট আর হর বড়, এই ডিফারেন্সটা নেব কত, 6, 2 এর থেকে 3 বিয়োগ করো 1, 11 থেকে 4 বিয়োগ করো 7, আর হলো 5 থেকে 9 বিয়োগ করলে 4। তারপরে এই তিনটার আমাদের এলসিএম নিতে হবে, 6, 7 আর 4 এর এলসিএম 84 হবে। 2 দিয়ে 3, 7, 2, 3 দোকানে 6, 6 7 42, দোকানে 84, তাহলে এলসিএম হলো 84। তারপরে যে ডিফারেন্সটা হলো 84/6, এই ডিফারেন্সটা ভাগ করতে হবে। 3 দোকানে 6 বিয়োগ করে 7 দোকানে 14 থাকবে, তার মানে 14 হলো প্রথম ক্ষেত্রে রিমাইন্ডার, মানে ভাগ করার পর। এবং নেক্সটে কত হবে, তাহলে 84 ভাগ কত 1, তাহলে সেটা 84 দাঁড়াবে। গেল। এখানে দেখো 7 তুমি নিয়েছো, ডিফারেন্স কত হচ্ছে 7, 7 বাদ দাও, 3 দোকানে 12, 7 12 84, 4 নাও, 2 দোকানে 4, 3 7 কত 21, এই 4 বাদ দিয়ে দেবে, তাহলে একবারে হয়ে যায় 3 7 21। তাহলে এতটুকু বোঝা গেল। তাই কি করলাম, ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে ভাগ করলাম। এবার আমাদের কি হবে, যেটা আমাদের ভাগ করে অ্যান্সার বেরোবে সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 7 14 98, 84 দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে যে লবকে, 4 দোকানে 8, 8 দোকানে 16, গেল। 7 12 4 12 48, শেষেরটা গুণ করবো আমরা, 4 অক্ষে 4, 4 দোকানে 8, 84। এখন এখান থেকে আমাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে সবার ছোট কোনটা, 48, মানে 4/11। তারপরে হবে কি, পরেরটা তো 4, 4 দিয়ে ভাগ করে 84, 4 দোকানে 8, 21, 21কে সরি এই 5 দিয়ে গুণ করতে হবে, সেটা হবে 105।
তাহলে সবার ছোট আমি পেলাম 4/11, তারপরে হবে 7/13 এবং শেষেরটা হবে তার মানে 5/9 এবং এরপরে মাঝখানেরটা মানে 2/3। এটাই হলো আমাদের ছোট থেকে বড় হিসেবে সাজানো। তাহলে দেখো কোন অপশনে রয়েছে 4/11, 7/13, 5/9, 2/3। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এ ও বি, এ এবং বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ। বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়। এ ও বি একসাথে কাজ করলে পুরো কাজটি শেষ করতে কতদিন সময় লাগে? তাহলে দুজন এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এ আর বি। এফিসিয়েন্সিতে বলা হয়েছে এ বি এর চেয়ে 6 গুণ কাজ করে, তাহলে এ বি এর চেয়ে 6 গুণ। বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ কত করবে? সবাই বলবে 6 ইউনিট কাজ করবে, না, এর চেয়ে 6 গুণ বেশি। এটা কিন্তু ভালো করে দেখতে হবে। তার 6 কে 6, 6 কে 7, এই গেল। এটা হলো এফিসিয়েন্সি রিলেশন। তারপরে বলছে বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়। তার মানে কি? আমরা জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে বি এর কিনা রিলেশন দেওয়া হচ্ছে বি একটি কাজ শেষ করতে 32 দিন টাইম লাগে, তাহলে বির এফিসিয়েন্সি হলো 1 আর বি সেই কাজটা করতে সময় নেয় 32। তার মানে টোটাল ইউনিট কাজ ছিল আমি বলতে পারি 32 ইউনিট কাজ। এখন বলেছে এ ও বি একসাথে কাজ করলে কাজ কত দিনে শেষ করবে। আমি তো টোটাল ইউনিট কাজ বের করে নিলাম। এই কাজটা এখন কারা করবে বলছে? দুজনে একসঙ্গে মিলে। তার মানে টাইম ইকুয়াল টু আমি কি জানি? টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ। টোটাল এফিসিয়েন্সি আমাদের জানা রয়েছে, সেটা হলো 7 থেকে 8। তাহলে অ্যান্সার দাঁড়াবে আমাদের 4, যেহেতু একসঙ্গে বলেছে। তাহলে আজকের ক্লাসে এই 33খানা কোশ্চেন ছিল, তার মধ্যে অঙ্ক এবং জিকে মিলিয়ে এগুলো আমরা সলভ করলাম। যদি কোনো অংশে বা কোনো কোশ্চেনে কোনো অঙ্কের মধ্যে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।